এই বৃহৎ মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন গ্রহের মধ্যে পৃথিবী হলো একটি গ্রহ মাত্র। এই গ্রহে বসবাসরত হাজার হাজার প্রজাতির মধ্যে মানুষও একটি বিশেষ প্রজাতি। আমাদের পৃথিবীকে এখন আপনি যে রূপে দেখছেন, সৃষ্টির শুরুর দিকে এটি কিন্তু মোটেও এরকম ছিল না। এই গ্রহটির অতীত ইতিহাস বিশ্লেষণ করলেও দেখা যায় যে গ্রহটি সৃষ্টির প্রারম্ভিক দিক থেকে এর বুকে কোনো জীব বা পানির অস্তিত্বই ছিল না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে পৃথিবীর ভূ অভ্যন্তরের দিকে তাকান। পৃথিবীর কেন্দ্রভাগ এখনো কঠিন এবং প্রচণ্ড উত্তপ্ত। এই কঠিন উত্তপ্ত কেন্দ্রমঞ্জার বাইরে রয়েছে একটি গলিত লাভার আবরণ বা স্তর, যার তাপমাত্রা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। আর কঠিন কেন্দ্রটির তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, যা আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান। পৃথিবীর কঠিন উত্তপ্ত কেন্দ্রকে ঘিরে চারপাশে যে গলিত লাভার স্তর রয়েছে তার প্রমাণ আমরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নিজ চোখেই দেখতে পাই। তখন আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়, ভূপৃষ্ঠ বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে ভেতরের উত্তপ্ত ডগডগে লাল লাভা। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগের কথা। তখন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরের দিকের একটি ছোট অংশ ঘুরপাক খাচ্ছিল বিশাল পরিমাণ গ্যাসীয় মেঘ এবং ধূলিকণা। এই গ্যাসীয় মেঘের প্রায় 90% ছিল হাইড্রোজেন গ্যাস, 9% ছিল হিলিয়াম গ্যাস এবং বাদবাকি অংশটাতে ছিল তুলনামূলকভাবে ভারী উপাদান যথা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। যদি আপনি এই মুহূর্তে মহাশূন্যের দূরবর্তী স্থানে পর্যবেক্ষণ করেন তাহলে এই ধরনের বিশাল পরিমাণ গ্যাসীয় মেঘ এবং ধূলিকণার উপস্থিতি দেখতে পাবেন। বিজ্ঞান এগুলোকে বলে নেবুলা। কৌণিক ভরবেগের সংরক্ষণের ফলে এই বিশাল পরিমাণ গ্যাসীয় মেঘ এবং ধূলিকণা কোনো এক মুহূর্তে একটি সমতল চাকতি বা ডিস্কের আকার ধারণ করে শূন্য স্থানের একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে। মহাকর্ষ বলের আকর্ষণের ধর্মের প্রভাবে এই বিশাল পরিমাণ গ্যাসীয় মেঘ এবং ধূলিকণা পরবর্তীতে উক্ত কেন্দ্রটির দিকে পতিত হওয়া শুরু করে। হুড়মুড় খেয়ে গ্যাসীয় কণাগুলো একটি বিন্দুতে গিয়ে পড়ার ফলে সেখানকার তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। তাপমাত্রা ততটাই বৃদ্ধি পেতে থাকে যে এক সময় দুটো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস একে অপরের উপর ক্রিয়াশীল বিকর্ষণ বলকে অতিক্রম করে জোড়া লেগে আপেক্ষিক ভারী নিউক্লিয়াস তৈরির পরিবেশ অর্জন করে ফেলে। দুটো হালকা নিউক্লিয়াস জোড়া লেগে ভারী নিউক্লিয়াস তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়াস ফিউশন। এই বিক্রিয়া ঘটার সময় সামান্য পরিমাণ ভর আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ অনুযায়ী আলোক শক্তি বা ফোটনে রূপান্তরিত হয়। ফলে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে বিপুল পরিমাণ আলোক ও তাপ শক্তি। আর এভাবেই আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে দিককার একটি পার্শ্বে জন্ম নেয় মাঝারি সাইজের একটি নক্ষত্র। পথ চলা শুরু করে আমাদের প্রিয় সূর্য। যখন গ্যাসীয় মেঘ এবং ধূলিকণা সমূহ একটা নির্দিষ্ট বিন্দুতে পতিত হয়ে সূর্য গঠন করেছিল, তখন কিন্তু নেবুলাটিতে অবস্থিত সমস্ত গ্যাসীয় মেঘ এবং ধূলিকণা এই প্রক্রিয়াটিতে অংশগ্রহণ করেনি। বিন্দুটি থেকে দূরে অবস্থিত অনেক গ্যাসীয় মেঘ এবং ধূলিকণাই অবশিষ্ট থেকে গিয়েছিল। যারা থেকে গিয়েছিল তারা বিন্দুটিকে কেন্দ্র করে তখনও ঘুরপাক খাচ্ছিল। এদিকে সূর্য জন্মের পরে সূর্যের রেডিয়েশনের বহির্মুখী চাপে ইহার ভিতরের অনেক হাইড্রোজেন এবং হিলিয়ামকে বাইরের দিকে ঠেলে দিয়ে একটি বহুমুখী সূর্যঝড়ের সৃষ্টি করে। সূর্য থেকে দূরে অবস্থিত অবশিষ্ট গ্যাসীয় মেঘের ভারী উপাদানগুলি তখন সূর্যের দিকে ক্রমাগত ধেয়ে আসছিল, কিন্তু সূর্য থেকে আগত বিপরীতমুখী সূর্যঝড় তাদেরকে থামিয়ে দেয়। মোটামুটি একটা সমস্যা ব্যবস্থায় উপনীত হয়ে তারা আর সূর্যের দিকে পতিত না হয়ে সূর্য থেকে দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনরত ওই ভারী উপাদানগুলোকে আস্তে আস্তে আলাদা আলাদা জায়গায় জড়ো হতে থাকে। এভাবে ওই ভারী উপাদানগুলি মিলে সূর্যের কাছাকাছি নির্দিষ্ট দূরে একটি করে কেন্দ্র বা কোরের সৃষ্টি করে, যারা পরবর্তীতে সূর্যের নিকটবর্তী গ্রহসমূহের প্রোটোটাইপ বা আদিরূপ তৈরি করে।
এজন্য সূর্যের নিকটবর্তী গ্রহসমূহের যেমন দূরবর্তী গ্রহসমূহের অনুরূপ কোনো শক্ত কোর বা কেন্দ্র নেই। উদাহরণস্বরূপ বৃহস্পতি, যেটি একটি বিশাল গ্যাসীয় পিণ্ড, যার পৃথিবীর মতো কোনো শক্ত পৃষ্ঠ বা সলিড সারফেস নেই। তাই আপনি ইচ্ছে করলেই বৃহস্পতির গায়ে হাঁটতে পারবেন না। শুরুতে আমাদের পৃথিবী নামক গ্রহটির কেন্দ্রভাগও উপরোক্ত ভাবের সৃষ্টি হয়েছিল। ভারী কেন্দ্র সৃষ্টি হওয়ার পর মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটির উপর এর চারপাশে ঘূর্ণনরত হালকা উপাদানগুলো জমা হতে থাকে, যার পরবর্তীতে পৃথিবীর উপরিপৃষ্ঠে সৃষ্টি করে। তাছাড়া পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাবে এর চারদিকে আটকা পড়ে যায় বিভিন্ন গ্যাসও, যাদের থেকে পরে সৃষ্টি হয় পৃথিবীর বায়ুমণ্ডল। এরপর ধারণা করা হয় পৃথিবীর সৃষ্টির প্রায় 1 বিলিয়ন বছর পরে হঠাৎ করে ঘটে যায় এক মহাপ্রলয়। সৌরজগতের মুক্তভাবে বিচরণকারী থিয়া নামক এক বিশাল বস্তুপিণ্ডের সাথে সংঘর্ষ ঘটে পৃথিবীর। বস্তুখণ্ডটির আকার ছিল অনেক বড়, প্রায় মঙ্গল গ্রহের সমান। এই ধাক্কার ফলে পৃথিবীর উপরিভাগের অনেক অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মিলিয়ন মিলিয়ন খণ্ড ছড়িয়ে পড়ে পৃথিবীর চারদিকে। উক্ত খণ্ডগুলি পরবর্তীতে মহাকর্ষ বলের প্রভাবে একত্রিত হয়ে এক সময় সৃষ্টি হয় চাঁদের। আমাদের মহাবিশ্বে একটি অতি পরিচিত বস্তু হলো ধূমকেতু। একটি ধূমকেতু আকারে প্রায় একটা ছোট শহরের সমান, যা প্রায় 1 থেকে 10 কিলোমিটার হয়ে থাকে। আপনি হয়তো হ্যালি ধূমকেতুর নাম শুনে থাকবেন, যেটি প্রায় 76 বছর পর পর দেখা যায়। ধূমকেতুগুলোর রয়েছে প্রধান 3টি অংশ: নিউক্লিয়াস, কোমা এবং লেস। নিউক্লিয়াসটি শক্ত এবং গঠিত হয় আপেক্ষিকৃত ভারী উপাদান দিয়ে। নিউক্লিয়াসে থাকে বিশাল পরিমাণ স্তূপকৃত বরফ, কিছু অনন্য গ্যাস এবং ধূলিকণা। স্তূপকৃত বরফ ধারণ করতে পারে বিপুল পরিমাণ জমাট বাঁধা পানি, সেই সাথে কঠিন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস। সলিড এই নিউক্লিয়াসকে ঘিরে বাইরের দিকে অবস্থান করে প্রচুর পরিমাণ ঘন গ্যাস। বাইরের এই অংশটির নাম দেওয়া হয়েছে কমা। এই অংশটি হতে বিশাল লম্বা গ্যাসীয় ধূলিকণার একটি লেজ বের হতে দেখা যায়, যেটি কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। সৌরজগৎ সৃষ্টির শুরুর দিকে সম্পূর্ণ সৌরজগৎ ব্যাপী এরকম ধূমকেতু ছিল প্রচুর পরিমাণে। এইসব ধূমকেতুর সাথে প্রায়ই সংঘর্ষ ঘটত কিশোর পৃথিবীর। কখনো কখনো পৃথিবীর মহাকর্ষ বল তাদেরকে টেনে নিয়ে আসতো পৃথিবীর বুকে। এরকম অবস্থা চলতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে। এভাবে তাদের শরীরে জমা থাকা বরফ থেকে পৃথিবীর পৃষ্ঠে সূচনা হয় জলের আর জটিল প্রাণ সৃষ্টি। তার জন্য পৃথিবীকে অপেক্ষা করতে হয়েছে আরো অনেক অনেক বছর। পৃথিবী সৃষ্টির পর থেকেই পৃথিবীতে চলছে ভাঙ্গা করার খেলা। মঞ্চস্থ হয়েছে নতুন নতুন প্রজাতির আবির্ভাব এবং বিলুপ্তির নাটক। নিবর্তনের হাত ধরে কখনো কখনো এসেছে নতুন সব প্রজাতি, আবার কালের গর্ভে হারিয়ে গিয়েছে সেই সব প্রজাতিও। এমনকি এই ক্রয় ঘটেছিল আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর পূর্বে। তখন পৃথিবী জুড়ে চলছিল ডাইনোসর নামক অতিকায় প্রাণীর রাজত্ব। ধারণা করা হয় হঠাৎই এক উল্কাপিণ্ড এসে তছনছ করে দেয় পৃথিবীর সমস্ত পরিবেশকে। তখন যখন পৃথিবীতে আঘাত করেছিল, তখন এই ইম্প্যাক্ট শক্তি ছিল হিরোশিমা এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমের প্রায় 1 বিলিয়ন গুণ। মনে হচ্ছিল এক বিশাল অগ্নিপিণ্ড মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীর আবহাওয়া ঘটে ব্যাপক পরিবর্তন। পৃথিবীর বায়ুমণ্ডল এবং ভূতত্ত্বে ব্যাপক পরিবর্তনের ফলে এর পরবর্তী সংক্ষিপ্ত সময়ের মধ্যেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর নামক প্রজাতিটি। আপনি হয়তো জেনে অবাক হবেন যে এখনো প্রতি মুহূর্তে আমাদের পৃথিবীর দিকে উপরোক্ত খণ্ডের মতো ধেয়ে আসছে ছোট বড় অনেক বস্তুর খণ্ড।
কিন্তু এদের আকার খুব ছোট হওয়ায় এবং পৃথিবীর ঘন বায়ুমণ্ডল থাকায় এদের অধিকাংশই পৃথিবীর পৃষ্ঠে পৌঁছানোর পূর্বেই পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসার সময় প্রচণ্ড ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তাতে আগুন ধরে পুড়ে নিঃশেষ হয়ে যায়। কিন্তু কখনো যদি ডাইনোসরের বিলুপ্তির জন্য দায়ী বিশাল অতিকায় উল্কাপিণ্ডের সমান কোনো এক আমাদের পৃথিবীর কক্ষপথে কোনোভাবে চলে আসে, তখন হয়তো আমাদের ভাগ্যেও নেমে আসতে পারে ডাইনোসরের মতো বিপর্যয়। এই পৃথিবীতে আমরা আসলে অন্য সব প্রজাতির মতোই সেফ একটা প্রজাতি, আর এর থেকে বেশি কিছু নয়।